যেটা বলছিলাম, আমাদের যেমন একটা ধর দেশ, বড় দেশ, সেই দেশটাকে আমরা একটা রাষ্ট্র বলি। সেরকম গ্রিসে যে শহরগুলো ছিল, সেই শহরগুলোই রাষ্ট্র হিসেবে কাজ করতো। ঠিক আছে, ছোট শহরগুলোকেই নগর রাষ্ট্র বলা হতো। তো গ্রিসের যে ছোট ছোট শহর, সেই ছোট ছোট শহরকে নগর রাষ্ট্র, আমরা বাংলায় বলবো নগর রাষ্ট্র, কিন্তু এটাকে গ্রিসে, গ্রিস ভাষায় বা গ্রিক ভাষায় বলা হতো পোলিস। ঠিক আছে, গ্রিসের রাজনৈতিক অবস্থা বলতে প্রধানত গ্রিক নগর রাষ্ট্রকে বোঝাতো। পুলিশ, এই যে কথাটা বলছি, এই পুলিশ মানে কিন্তু আমরা POLIS পুলিশ, পুলিশ আবার বলিস না, POLIC পুলিশ। পুলিশ পুলিশ মানে হচ্ছে স্বশাসিত একটা নগর রাষ্ট্র। হ্যাঁ, নগর মানে শহর আর কি, এখন আমরা যেটাকে শহর বলি, সেই একটা শহর নিয়ে একটা রাষ্ট্র। এবং এই নগর রাষ্ট্রেই, এই নগর রাষ্ট্রই আর কি গ্রিক আনুগত্যের স্থল ছিল। গ্রিসদের আনুগত্যের স্থল ছিল, এবং কি বলবো, সমস্ত রাজনৈতিক বা রাষ্ট্রীয় কর্মক্ষমতার একটা জায়গা ছিল। এখন এই নগর রাষ্ট্রগুলি মোটামুটি ভাবে খ্রিস্টপূর্ব পঞ্চম, কি যে হচ্ছে, এই নগর রাষ্ট্রগুলি মোটামুটি খ্রিস্টপূর্ব চতুর্থ পঞ্চম শতাব্দীতে আহ, বিকাশ লাভ করেছিল। এবং খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের মাঝামাঝি পর্যন্ত গ্রিস এবং তার উপনিবেশগুলিতে প্রায় ১,৫০০ পুলিশের অস্তিত্ব ছিল, মানে ১,৫০০ নগর রাষ্ট্রের অস্তিত্ব ছিল। এবং গ্রিক সভ্যতা ও জীবন ধারণের কেন্দ্রস্থল ছিল এই নগর রাষ্ট্র। তো পুলিশ কেন উদ্ভব হয়েছিল? পুলিশ উদ্ভবের আগে আহ, আমি একটু জেনে নেবো যে পুলিশটা কি, আরো একটু নির্দিষ্টভাবে আমি বললাম পুলিশ মানে নগর রাষ্ট্র, কিন্তু পুলিশ শুধুমাত্র এটা ভূখণ্ড বা জনসংখ্যার সমষ্টি ছিল না। নাগরিক জীবনের বিভিন্ন রকম সুযোগ সুবিধা ছিল এই পুলিশ গঠনের একান্ত শর্ত। পুলিশে থাকতো বড় বড় বাড়ি, জিমনেসিয়াম, বিনোদনের জন্য থিয়েটার হল, বাজার ইত্যাদি বিষয়। এবং পুলিশ গঠনের জন্য 4টে প্রয়োজনীয় বিষয় অবশ্যই থাকতে হতো, না হলে পুলিশ হতো না। সেটা হচ্ছে একটা স্বাস্থ্য ব্যবস্থা, বৈদেশিক আক্রমণ থেকে রক্ষার জন্য প্রতিরক্ষা ব্যবস্থা, রাজনৈতিক ক্রিয়াকলাপের জন্য উপযুক্ত পরিবেশ এবং সৌন্দর্য। তবে এই 4টি শর্তের মধ্যে যদি কোনো শর্ত পূরণে একটু মানে কম হতো বা অল্প হতো, তাহলেও সেক্ষেত্রে তাকে মানে পুলিশ বলা যেত। সুতরাং এক কথায় পুলিশ হচ্ছে এমন একটা রাষ্ট্রীয় কাঠামো যেখানে একটা প্রশাসনিক ব্যবস্থা ছিল, যেখানে খেলাধুলার ব্যবস্থা ছিল, রাজনৈতিক জীবন চর্চার ব্যবস্থা ছিল, সংস্কৃতি চর্চার ব্যবস্থা ছিল, এবং সেই সঙ্গে অর্থনৈতিক কার্যক্রম এবং আহ, সামাজিক কার্যক্রম, সমস্ত কিছুর একটা ভালো ব্যবস্থা ছিল। মাঝে মাঝে অফ হয়ে যাচ্ছে, এই যে টুং টুং করে ঢুকতেই আছে। হ্যাঁ, হ্যাঁ, তো যেটা বলছিলাম যে পুলিশ হচ্ছে এমন একটা ব্যবস্থা, একটা রাষ্ট্রীয় ব্যবস্থা, যেটা গ্রিস দেশে গড়ে উঠেছিল, যেখানে নাগরিকরা তাদের জীবনের সমস্ত রকম জিনিস তারা প্রতিপালন করতেন।
এখন পুলিশের উদ্ভব কেন হয়েছিল? বিভিন্ন কারণে উদ্ভব হয়েছিল। প্রথম কারণ হচ্ছে ভৌগোলিক কারণ। কারণ গ্রিস দেশের চতুর্দিকে ছিল পাহাড় এবং মাঝে ছিল ছোট ছোট উপত্যকা। মানে বলা যেতে পারে যে যে শহরগুলো গড়ে উঠেছিল, সেই শহরগুলো ছিল এই পর্বত উপত্যকার মাঝে ছোট ছোট বসবাসের জায়গা। ঠিক আছে? ফলে ওই যে ছোট ছোট বসবাসের জায়গা ছিল, সেই ছোট ছোট বসবাসের জায়গাগুলোকে নিয়েই কিন্তু এক একটা পুলিশ গড়ে উঠেছিল। মানে আমাদের যেমন দেশ একদম বিস্তীর্ণ সমভূমির উপর এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজেই যাতায়াত করা যায়, পুলিশের কিন্তু সেরকম ব্যাপার ছিল না। স্থলপথ ছিল দুর্গম এবং যাতায়াত ব্যবস্থার কোনো মানে যোগাযোগ ব্যবস্থা উন্নত ছিল না। এবার ছোট ছোট যে জায়গাগুলো বসবাসের জায়গা ছিল, সেগুলোকে কেন্দ্র করে এক একটা ছোট ছোট পুলিশ গড়ে উঠেছিল। এছাড়াও ছিল সামরিক কারণ। মানে গ্রিসের পুলিশগুলির পেছনে যে সামরিক কারণ ছিল, সেটা হচ্ছে বৈদেশিক আক্রমণের হাত থেকে, বিভিন্ন পার্শ্ববর্তী আক্রমণের হাত থেকে নিজেকে বাঁচার জন্য একটা, কি বলবো, একটা প্রতিরক্ষা ব্যবস্থা। হ্যাঁ, গ্রিক তৎকালীন সময় গ্রিক জনজীবনকে মানে তছনছ করে দিয়েছিল একটা বৈদেশিক আক্রমণ বা বিদেশি একটা জাতি, তাদেরকে ডোরীয় বলা হতো, সেই ডোরীয় উপজাতি। সেই জন্য তারা পাহাড়ের উপর অ্যাক্রোপোলিস নামে একটা দুর্গ নির্মাণ করেন, এবং সেই অ্যাক্রোপোলিস বড় বড় পাথর দিয়ে মানে বড় দুর্গ, যেখানে খুব সহজে শত্রুরা আক্রমণ করতে পারবে না। সুতরাং নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য কিন্তু এই পুলিশ গড়ে উঠেছিল। এবং এর সঙ্গে যুক্ত ছিল অর্থনৈতিক কারণ। কারণ কি অর্থনৈতিক কারণ? কারণ একটা অর্থনীতি মানে শুধু যে কৃষি উৎপাদন তা তো নয়, আর সেখানে খুব বেশি কৃষি উৎপাদন হতোও না। সুতরাং ব্যবসা বাণিজ্য তাদের অর্থনীতির একটা বিশাল ভিত্তি ছিল। এই ব্যবসা বাণিজ্যকে সুন্দরভাবে বা সুচারুভাবে গড়ে তোলার জন্য একটা রাষ্ট্রীয় ব্যবস্থার প্রয়োজন ছিল, যে রাষ্ট্রীয় ব্যবস্থার মাধ্যমে ব্যবসা বাণিজ্য খুব সুষ্ঠু বা সুচারুরূপে চলতে পারে। আমি যে আগেই বলেছিলাম যে গ্রিসের একটা পুলিশের বৈশিষ্ট্য হচ্ছে মানে উম, নগর বা শহর এবং সেখানে কেন্দ্র করে বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য। তো সেইখানে বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য চলতো, এবং সেই ব্যবসা বাণিজ্যটাকে আরো শক্তিশালী করে তোলার জন্যই কিন্তু পুলিশের উদ্ভব হয়েছিল। এছাড়া পুলিশের মানে গঠনের পিছনে যেটা দায়ী ছিল, সেটা হচ্ছে কি বলবো, তাদের যে গোষ্ঠী, সেই গোষ্ঠীর প্রতি সহানুভূতি। যে উপত্যকায় এক একটা গোষ্ঠী বসবাস করতো, তাদের নিজস্ব যে সহানুভূতি বা একতা থাকার ইচ্ছা, সেইটা কিন্তু তাদের ছিল। আচ্ছা, এই সম্বন্ধে আরো কিছু বলার আগে আমি তোদেরকে একটা এই পুলিশের উদ্ভব বা পুরো ব্যাপারটা সম্পর্কে একটা তোদেরকে আমি ভিডিও দেখাচ্ছি। ভিডিও দেখার পর এই আলোচনাটা আমি আরো নিয়ে যাব। আগে ভিডিওটা দেখে নে, আমি প্রাথমিক একটা বর্ণনা দিলাম, ভিডিওটা দেখে নে। শান্তি, নাগরিকত্ব, এই শব্দগুলো তো আমরা রোজই শুনি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি এগুলো শুরুটা কোথায়? এর উত্তর পেতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে প্রায় 2500 বছর, প্রাচীন গ্রিসে। আজকের এই আলোচনায় আমরা জানবো পলিস বা নগর রাষ্ট্রের কথা, যা ছিল আধুনিক রাজনৈতিক চিন্তাভাবনার জন্মস্থান। প্রাচীন গ্রিকদের জীবনের একেবারে কেন্দ্রে ছিল এই পলিস। এই যে ছবিটা দেখছেন, অ্যাথেন্সের অ্যাক্রোপলিস, এটা কিন্তু শুধু কিছু পাথরের তৈরি স্থাপত্য নয়, এটা ছিল একটা আদর্শ, একটা সংস্কৃতি। আর এখানকার বাসিন্দাদের কাছে এটা ছিল তাদের মাতৃভূমি বা পাত্রিস, তাদের পরিচয়ের সবচেয়ে বড় ভিত্তি। তাহলে এই পলিস জিনিসটা আসলে কি? সহজ করে বললে প্রত্যেকটা পলিস ছিল এক একটা ছোটখাটো দেশ। তাদের নিজস্ব আইন, সরকার, এমনকি সেনাবাহিনীও ছিল। সেখানকার মানুষ শুধু বাসিন্দা ছিল না, তারা ছিল এই গোটা ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ অংশ। আজকে আমরা ঠিক কি কি নিয়ে কথা বলবো, চলুন এক ঝলকে দেখে নিই। আমরা শুরু করব পলিসের মূল ধারণা দিয়ে।
তারপর দেখব সেখানে কি কি ধরনের শাসন ব্যবস্থা ছিল। জানবো অ্যাথেন্স আর স্পার্টার একেবারে ভিন্ন দুটো পথের কথা। কারা নাগরিক হিসেবে গণ্য হতো সেই সমাজে, আর সব শেষে কিভাবে এর পতন হলো এবং আমাদের জন্য কি উত্তরাধিকার রেখে গেল। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে বুঝতে হবে একটা পলিসকে ঠিক কি কি জিনিস দিয়ে চেনা যেত, কেনই বা এটা অন্য যে কোনো প্রাচীন শহর থেকে এতটাই আলাদা ছিল। ব্যাপারগুলো বেশ মজার। দেখুন, প্রত্যেকটা পলিসের একটা অ্যাক্রোপলিস থাকতো, মানে একটা উঁচু সুরক্ষিত জায়গা। এটা ছিল তাদের রক্ষার দুর্গ আর পুজোর কেন্দ্র। পলিসগুলো সাধারণত খুব বড় হতো না, জনসংখ্যাও থাকতো কম। এর একটা বড় সুবিধা ছিল সবাই সবাইকে চিনত। আর সবচেয়ে জরুরি বৈশিষ্ট্য ছিল এদের স্বাধীনতা। প্রত্যেকটা পলিস ছিল সম্পূর্ণ স্বাধীন। দার্শনিক অ্যারিস্টটল তো আরো এক ধাপ এগিয়ে ভাবতেন। তার মতে একটা আদর্শ পলিসের নাগরিক সংখ্যা হওয়া উচিত মাত্র 5,000। ভাবা যায়, কিন্তু কেন? কারণ তিনি বিশ্বাস করতেন রাষ্ট্র চালাতে হলে নাগরিকদের মধ্যে সরাসরি যোগাযোগ আর বোঝাপড়াটা খুব দরকার, আর সেটা শুধুমাত্র একটা ছোট সমাজেই সম্ভব। এখন কথা হচ্ছে, এই যে এতগুলো পলিস, সবগুলো কি একইভাবে চলতো? না, একদমই না। প্রাচীন গ্রিস ছিল বলতে গেলে রাজনৈতিক পরীক্ষা নিরীক্ষার একটা বিশাল ল্যাবরেটরি। চলুন দেখি সেখানে কি কি ধরনের শাসন ব্যবস্থা দেখা যেত। এখানে আমরা সময়ের সাথে সাথে শাসনের একটা পরিবর্তন দেখতে পাই। একদম শুরুতে ছিল রাজার শাসন, মানে রাজতন্ত্র। তারপর ক্ষমতা এলো অভিজাতদের হাতে, যাদের সেরা মনে করা হতো। এরপর শাসন করতে শুরু করলো কিছু ধনী মানুষ, যাকে বলা হয় অল্পতন্ত্র। আবার মাঝে মাঝে কিছু শাসক জোর করে ক্ষমতা দখল করত, সেটাকে বলা হতো স্বৈরতন্ত্র। আর এই সব কিছুর পরে জন্ম নিল সেই বিখ্যাত ব্যবস্থা গণতন্ত্র, অর্থাৎ সাধারণ মানুষের শাসন, যা এথেন্সকে অমর করে রেখেছে। গণতন্ত্রের নাম নিলেই যে এথেন্সের কথা মাথায় আসে, সেই এথেন্স কিন্তু একদিনে এমন হয়ে যায়নি। এর পেছনে ছিল অনেক বছরের সংঘাত, সংস্কার আর দীর্ঘ একটা যাত্রার গল্প। এই যাত্রার তিনটে খুব গুরুত্বপূর্ণ বাঁক ছিল। প্রথমে এলেন ড্রাকো, যিনি প্রথম লিখিত আইন তৈরি করলেন, যদিও সেই আইন ছিল সাংঘাতিক কঠোর। এরপর এলেন সলন, যিনি গরিবদের বাঁচালেন। তিনি ঋণের জন্য দাস হওয়ার প্রথা বন্ধ করে দেন। আর সব শেষে যাকে এথেন্সের গণতন্ত্রের জনক বলা হয়, তিনি হলেন ক্লাইস্থিনিস। তিনিই প্রথম সাধারণ নাগরিকদের সরাসরি দেশ চালানোর সুযোগ করে দিয়েছিলেন। ভাবুন তো একবার, আইন কতটা কঠিন হলে সামান্য বাঁধাকপি চুরির শাস্তিও মৃত্যুদণ্ড হতে পারে। ড্রাকোনিয়ান আইন এতটাই ভয়ঙ্কর ছিল যে আজও ইংরেজিতে খুব কঠোর কোনো আইনকে ড্রাকোনিয়ান বলা হয়। অ্যাথেন্সকে এই কঠিন সময় পার করেই গণতন্ত্রের আলো দেখতে হয়েছিল। অ্যাথেন্স যখন গণতন্ত্র, শিল্প আর দর্শন নিয়ে মগ্ন, তখন তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী স্পার্টা কি করছিল? ওরা হাঁটছিল একদমই উল্টো পথে। তারা এমন একটা সমাজ বানিয়েছিল যার সবকিছুই ছিল যুদ্ধ আর কঠোর শৃঙ্খলাকে ঘিরে। স্পার্টার শাসন ব্যবস্থাটা ছিল বেশ অদ্ভুত আর জটিল। সেখানে একজন নয়, দুজন রাজা থাকতেন। তারা মূলত যুদ্ধ আর ধর্মীয় বিষয়গুলো দেখতেন। আইন তৈরির প্রস্তাব দিত জেরুসিয়া নামে একটা বয়স্কদের পরিষদ। আবার 5জন নির্বাচিত ইফোর ছিলেন, যারা রাজাদের ওপরেও নজরদারি করতেন। আর সব শেষে ছিল সাধারণ নাগরিকদের সভা, অ্যাপেলা, যাদের কাজ ছিল শুধু প্রস্তাবে হ্যাঁ বা না বলা। এটা ছিল আসলে রাজতন্ত্র, অভিজাততন্ত্র আর গণতন্ত্রের এক অদ্ভুত মিশেল। এর থেকে বোঝা যায় যে প্রাচীন গ্রিসে শুধু গণতন্ত্র নয়, আরো অনেক রকম শাসন ব্যবস্থার পরীক্ষা নিরীক্ষা চলেছিল। আমরা এতক্ষণ গণতন্ত্র, শাসন এসব নিয়ে কথা বলছি, কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, এই পলিসগুলোতে নাগরিক বলার মতো সম্মানটা আসলে পেত কারা? সত্যিটা হলো, এটা ছিল খুব অল্প কিছু মানুষের জন্য সংরক্ষিত এক জগৎ। মানে সোজা কথায়, অ্যাথেন্সের সেই বিখ্যাত গণতন্ত্রে কাদের কথা শোনা হতো, কারা ভোট দিতে পারত বা দেশ পরিচালনায় অংশ নিতে পারত? উত্তরটা শুনলে আজকের দিনে দাঁড়িয়ে বেশ অবাক হতে হয়। জনসংখ্যার একটা বিরাট অংশই ছিল সব রকম অধিকারের বাইরে। কোনো পলিসি মহিলাদের কোনো রাজনৈতিক অধিকার ছিল না। শিশু, কৃতদাস আর বিদেশিরাও ছিল অধিকারহীন। স্পার্টাতে তো হেল্ট নামে এক ধরনের রাষ্ট্র দাস ছিল, যাদের জীবন ছিল দুর্বিষহ। তার মানে
গ্রিক গণতন্ত্র ছিল আসলে শুধু প্রাপ্তবয়স্ক স্বাধীন পুরুষদের গণতন্ত্র। কিন্তু কোনো কিছুই তো চিরদিন থাকে না। গ্রিসের এই সোনালী যুগও একদিন ফুরিয়ে আসে। চলুন দেখা যাক কিভাবে এই অসাধারণ নগর রাষ্ট্রগুলোর পতন ঘটলো, আর আজকের দুনিয়ার জন্য তারা কি রেখে গেল। অ্যারিস্টটলের এই কথাটা কিন্তু পলিসের আসল স্পিরিটটাকে দারুণভাবে ধরে ফেলে। তিনি বলতে চেয়েছেন মানুষ একা একা সম্পূর্ণ হতে পারে না। একটা সংগঠিত রাজনৈতিক সমাজে অর্থাৎ একটা পলিসে অংশ নেওয়ার মাধ্যমেই সে তার সেরা হয়ে উঠতে পারে। পলিসি ছিল সেই আদর্শ জায়গা। তাহলে পতনটা হলো কেন? প্রধান কারণ ছিল নিজেদের মধ্যেই রেষারেষি আর যুদ্ধ। বিশেষ করে এথেন্স আর স্পার্টার মধ্যে যে দীর্ঘ 27 বছরের যুদ্ধ হয়েছিল তা তাদের ভেতর থেকে একেবারে দুর্বল করে দেয়। আর এই সুযোগটাই কাজে লাগান উত্তরের ম্যাসিডোনের রাজা দ্বিতীয় ফিলিপ। তিনি এসে পুরো গ্রিস দখল করে নেন এবং স্বাধীন পলিস ব্যবস্থার ইতি ঘটান। পলিস হয়তো শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তার আইডিয়াগুলো মরেনি। গণতন্ত্র, ন্যায় বিচার, নাগরিকের কর্তব্য, এই ধারণাগুলোই হাজার হাজার বছর ধরে পশ্চিমা বিশ্বকে পথ দেখিয়েছে। আমরা আজ যে রাজনৈতিক বিশ্বে বাস করি তার ভিত্তি কিন্তু এই ছোট ছোট নগরাষ্ট্রগুলোই তৈরি করে দিয়েছিল। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। অ্যারিস্টটল ভাবতেন ছোট রাষ্ট্রই ভালো, যেখানে সবাই সবাইকে চেনে আর সরাসরি দেশ চালাতে পারে। আজকের এই কোটি কোটি মানুষের বিশ্বে একটা কার্যকর গণতন্ত্রের জন্য আদর্শ জনসংখ্যা কত হতে পারে? ব্যাপারটা কিন্তু ভাবার মতো, তাই না? ভিডিওটার মধ্যে আহ, অনেক কিছুই বলা হলো যে পলিস কিভাবে গড়ে উঠেছিল, পলিসের বৈশিষ্ট্য কি ছিল, এবং পলিস পতন কেন হয়েছিল। তাহলে খুব সহজভাবে এই যে যেহেতু এটা নতুন টার্ম, তোরা জাস্ট মাথায় এইটুকু ঢুকিয়ে নে যে আমরা এখন যে রাষ্ট্রে বসবাস করি, আমাদের যে আমরা যে জনগণ বা নাগরিক, আমরা যে বিভিন্ন রকমের অধিকার ভোগ করি, যা কিছু আমরা পাই। হ্যাঁ, অধিকার বলতে আমরা যেমন সরকারি হসপিটালে আমাদের কোনো অসুখ হলে আমরা চিকিৎসা করাতে নিয়ে যাই, আমাদের রাস্তাঘাট সরকার নির্মাণ করেন, আমরা এন্টারটেনের জন্য, বিনোদনের জন্য সিনেমা দেখি, খেলাধুলা করি, যা কিছু আমরা করি। এই যে নাগরিকদের অধিকার, এই অধিকারের জন্মস্থানই হচ্ছে গ্রিসের পলিস। ঠিক আছে? তো এই গ্রিস দেশের পলিস এমন একটা ব্যবস্থা যেখানে জনগণ শাসন কার্যে সহায়তা করত। মানে ওই যে দেখালো না যে বিভিন্ন পরিষদ ছিল, সেখানে জনগণ আহ, মানে কি ধরনের পলিসি নেওয়া হবে বা নেওয়া হবে না সে সম্পর্কে, মানে কি বলবো, আলোচনা করতো বা বলতো, তারা ভোটাভুটি করতো, ইত্যাদি করতো। এখন যদি আমি আরো একটু ডিটেলসে তোদেরকে বলতে চাই পলিসের বৈশিষ্ট্য, হ্যাঁ, মানে কেমন ছিল আর কি। সেখানে তো সমস্ত নাগরিকরা মানে অধিকার ভোগ করত, এবং তাদের মধ্যে একটা ঐক্যবোধ ছিল। ঠিক আছে? মানে বিভিন্ন বৃত্তিগত বা পেশাগত পার্থক্য থাকা সত্ত্বেও পলিসে বসবাস করি বা বসবাস যারা করতো তাদের মধ্যে ঐক্যের কোনো মানে ফাটল ধরেনি। ঠিক আছে? মানে এখন আমরা যেমন দেখতে পাই বড় বড় জায়গায় বড় বড় মানুষদের প্রবয়সের অধিকার থাকে, সাধারণ মানুষের থাকে না, সেরকম কিন্তু সেখানে ছিল না। সেখানে সবাই সবার সঙ্গে মিলেমিশে থাকতো, সবাই সব জায়গায় যেতে পারতো, সবকিছুতে তারা স্বাধীন মতামত দিতে পারতো। এবং এটাকে কিন্তু একটা দারুণ মানে অধিকারের জীবনবোধ আমরা বলতে পারি। এছাড়া আহ, পলিস নামটা শুনে নগর নগর মনে হচ্ছে বা শহর মনে হচ্ছে, শহর মানে ইটকাট পাথরের জঙ্গল নয়। সেখানে কিন্তু একদম প্রাকৃতিক পরিবেশ দারুণ ছিল। মানে সেখানে আমি বলছি বিভিন্ন গাছের সারি, জলপাই গাছের সারি, আঙুরের বাগান, চাষের ক্ষেত, হ্যাঁ, কোথাও হয়তো পশু পালন করা হচ্ছে, হ্যাঁ, কোথাও হয়তো ব্যবসা বাণিজ্য হচ্ছে, মানে দারুণ, মানে সমস্ত রকমের সুযোগ সুবিধা সেখানে ছিল। আহ আর হচ্ছে কিন্তু এই এই সিস্টেমটা দীর্ঘদিন চলার পর মানে আস্তে আস্তে যেটা হয় যে যে কোনো জিনিসের উত্থান হলে যেমন পতন হয়, তেমনি এরও পতন হয়েছিল। হ্যাঁ,
পলিসগুলি নিজেদের মধ্যে মানে পলিসের ভিতরে কোনো সমস্যা না থাকলেও একাধিক মানে একটা পলিসির সঙ্গে অন্য পলিসির সংঘর্ষ লেগেই থাকতো। ঠিক আছে, সেই সংঘর্ষের সুযোগে বিভিন্ন বৈদেশিক জাতি আক্রমণ করে এবং পলিস ভেঙে যায়। পলিসের মূল যে বৈশিষ্ট্য, হ্যাঁ, সেটা আজকে আমি সংক্ষেপে তোদেরকে বললাম বা পড়ালাম। আচ্ছা, এইটার একটা আমি রেকর্ডিংও করেছি। আহ, এই ক্লাসটা শেষ হওয়ার পরে যদি মনে হয় যে ভিডিওটা আবার দেখবো বা আরেকবার শুনবো, তাহলে তোরা দেখতে পারবি বা শুনতে পারবি। আমি তোদেরকে ভিডিও লিংক দিয়ে দেবো। আচ্ছা, এবার বল যে